অ্যাডাল্ট স্টমাকে কমন কী কী ডিজিজ, সার্জিক্যালি ইন্টারেস্টেড ডিজিজ আমরা পাই? First of all, keep in mind that one disease is known as gastritis. That is gastritis. As the name indicated, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ওকে, তাহলে গ্যাস্ট্রাইটিস অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, আমরা বুঝতে পারছি যে স্টমাকের মিউকোসাল ওয়ালে কোথাও একটা ইনফ্লামেশন আছে, দ্যাট ইজ ওয়াই এর নামটা হয়েছে গ্যাস্ট্রাইটিস। ইট ইজ দি, বাই ডেফিনেশন, ইট ইজ দি ইনফ্লামেশন অফ দি গ্যাস্ট্রিক মিউকোসা। এখানে কোশ্চেন আসতে পারে যে পেটের ভিতরে স্টমাকে আবার ইনফ্লামেশন হবে কি করে? ইয়েস, ইট ইজ দি মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট সাইড ফর ইনফ্লামেশন, বাট this source of inflammation and the inflammation commonly given on the skin surface is very much different. ঠিক আছে, আমরা স্কিন সারফেসে যে ইনফ্লামেশন পাই এবং গ্যাস্ট্রিক মিউকোসায় যে ইনফ্লামেশন হয়, ইট ইজ এ ভেরি মাচ এ বিট ডিফারেন্স। ওকে, তাহলে গ্যাস্ট্রাইটিস মিনস ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দি গ্যাস্ট্রিক মিউকোসা, এবং এই ধরনের ডিজিজটি হরহামেশা আমরা কিন্তু ফেস করি, বাট আমরা জেনে না জেনে আমরা এটাকে ওভারকাম করে যাচ্ছি। তো লেট আস হ্যাভ এ নলেজ রিগার্ডিং দি গ্যাস্ট্রাইটিস। তাহলে আমরা যে ডেফিনেশন জিজ্ঞাসা করি, ইউ শুড হ্যাভ টু অ্যান্সার লাইক দিস, ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দি গ্যাস্ট্রিক মিউকোসা। ক্লিয়ার? দিস সর্টস অফ ইনফ্লামেশন মে বি টু টাইপস, ওয়ান ইজ অ্যাকিউট অ্যান্ড আদার ওয়ান ইজ ক্রনিক। তো এখানে দেখো ইনসিডেন্সটা বলা হচ্ছে যে কমনলি এটা 5 to 6 ডিকেড অফ লাইফে, দ্যাট ইজ 50 থেকে 60 বছর বয়সের মানুষের ক্ষেত্রে এটা বেশি হয়। মেল পারসনস আর ফ্রিকোয়েন্টলি অ্যাফেক্টেড দেন দি ফিমেলস, বাট এর বাইরেও আরও কিছু আর্লি এজেও এই জিনিসটি ঘটতে পারে। এছাড়া আরেকটা ইনসিডেন্সে আরেকটা জিনিস আছে, দোজ হু আর হেভি ড্রাঙ্কার্স অ্যান্ড দোজ হু আর চেইন স্মোকার্স, এদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রাইটিসটা বেশি হতে পারে। ইমু শুনতে পাচ্ছ তো? ওকে, তাহলে ইনসিডেন্সের ভিতরে আমরা পাচ্ছি কি, এটা সাধারণত 50 থেকে 60 বছর বয়সের ভিতরে এটা কমনলি দেখা যায়। মেল পারসনস আর মোর সাফারার, অ্যান্ড যে সমস্ত পার্সনরা হেভিলি অ্যালকোহলের প্রতি আসক্তি আছে, অ্যাট দ্য সেম টাইম চেইন স্মোকার আছে, তাদের ভিতরে এই ডিজিজটি মোর কমন। নাও রিগার্ডিং দি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসটা কখন আমরা পাই? যেহেতু অ্যাজ দি নেম ইন্ডিকেটেড অ্যাকিউট, তাহলে বুঝতে হবে কোনো অ্যাকিউট ইনসাল্ট হচ্ছে স্টমাকের মিউকোসাতে। ঠিক আছে, অ্যাকিউট ইনসাল্ট হলেই কিনা আমরা তখন এটা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস পাইতে পারি। একটা জিনিস তোমরা দেখো, আমরা প্রায় এখন ইদানিং শুনছি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং হচ্ছে। রিসেন্টলি ইউ হ্যাভ get the knowledge that what is organophosphorus compound and how the poisoning মানে affects the human health. ওকে, তো অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং যখন হচ্ছে, তারপরে আরও একটা কিছু ইদানিং হচ্ছে যে করোসিভ অ্যাসিডস মানুষ খাচ্ছে ফর সুসাইডাল টেন্ডেন্সি। কেউ হারপিক খাচ্ছে, কেউ অ্যাসিড খাচ্ছে, হারপিক অলসো অ্যাসিড, কেউ অ্যাসিড খাচ্ছে, কেউ অর্গানোফসফরাস কম্পাউন্ড খাচ্ছে। এই যে এগুলো সবই করোসিভ এজেন্ট, এগুলো যখনই তোমার স্টমাকে যাচ্ছে, স্টমাকের মিউকোসাটাকে অ্যাকিউট ইনসাল্ট করছে, তখন এখানে তোমার একটা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করছে। তারপর আরও কিছু আছে যে তোমার অনেক সময় আমরা ইনফেক্টিভ সাবস্টেন্সও কিছু খেয়ে ফেলছি, আমরা কিছু ইরোসিভ মানে গ্যাস্ট্রিক ইরোশন করে এরকম কিছু জিনিসও আমরা খেয়ে ফেলছি। এগুলো সবই আমাদের স্টমাকের মিউকোসাকে অ্যাকিউটলি ইনসাল্ট করছে। এর বাইরে আমরা হরহামেশা কিছু ওষুধ খাই, যেমন অ্যাসপিরিন অ্যান্ড আদার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এটা আমরা কিন্তু হরহামেশা খাচ্ছি। প্যারাসিটামল আমরা দেখো অহরহ খাচ্ছি, কিন্তু মাথা ব্যথা হচ্ছে, তোমাদের সবারই ব্যাগে নিশ্চয়ই খুঁজলে 2-10টা নাপা ট্যাবলেট পাওয়া যাবে। তো অ্যাসপিরিন অ্যান্ড আদার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেটা আমরা ইউজুয়ালি কমনলি আমরা ব্যবহার করি, এটাও আমাদের মিউকোসাকে অ্যাকিউট ইনসাল্ট করে। আর একটা ড্রাগ আছে ডিজিটালিস, এটা যারা কার্ডিয়াক পেশেন্ট আছে অনেক ক্ষেত্রে তাদেরকে ডিজিটালিস ড্রাগ দিতে হয়, এটাও মিউকোসাকে অ্যাকিউট ইনসাল্ট করে। কিছু কেমোথেরাপিউটিক এজেন্টস আছে, সেগুলোও করে। আরেকটা আছে কি স্টেরয়েডসগুলোও কিন্তু আমাদের মিউকোসাকে অ্যাকিউটলি ইনসাল্ট করে। তাহলে কিছু করোসিভ অ্যান্ড ইরোসিভ এজেন্ট যারা নিচ্ছে, কিছু ড্রাগ লাইক অ্যাসপিরিন
non-steroidal anti-inflammatory drugs, digitalis, chemotherapeutic agents, and steroids. These are the drugs commonly they can insult our gastric mucosa. আরেকটা কন্ডিশন আগে বললাম যে অ্যাকিউট অ্যালকোহলিজম অ্যান্ড ফুড পয়জনিং, যে আগে যেটা বললাম না ইনফেক্টিভ সাবস্টেন্স। সে ধরো আমরা মানে বাইরে গেলাম, দেখলাম যে খুব রাস্তার পাশে খুব সুন্দর করে পেঁয়াজি ভাজছে, কি সুন্দর করে চপ ভাজছে, বহু সুন্দর গন্ধ আসছে, আমরা হালুম হালুম করে খেয়ে নিলাম। তো এরকম ক্ষেত্রগুলোতে আমরা কি হয়, সে ফুড পয়জনিং হতে পারে। তাহলে এই ফুড পয়জনিং যখন হয়, অবভিয়াসলি এখানে যে অর্গানিজমটা কাজ করে সেটা হলো স্টাফিলোকক্কাস গ্রুপের অর্গানিজমটা কাজ করে। তো এরা তোমাকে মিউকোসাটাকে অ্যাকিউট ইনসাল্ট করে। অ্যাকিউট অ্যালকোহলিজম তো আছেই, তার বাইরেও আরও কিছু আছে, কিছু কিছু ফুড সাবস্টেন্স আছে যেগুলো আমাদেরকে কনস্ট্যান্টলি ইনসাল্ট করে। যেমন যদি আমরা এক্সেসিভ অ্যামাউন্ট অফ চা খাই, তারপরে প্যাপারিকা খাই, ক্লোভ অ্যান্ড পেপার ক্যান প্রেসিপিটেট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আর একটা আছে কি, যে সমস্তগুলো যে খাদ্যগুলো আমরা খাই সেগুলো যদি খুব গরম অবস্থায় আমরা খাই, ফুডস উইথ এ রাফ টেক্সচার অর দোজ ইটেন অ্যাট অ্যান এক্সট্রিমলি হাই টেম্পারেচার ক্যান ড্যামেজ দি স্টমাক মিউকোসা। অনেকে আছে কিন্তু গরম ছাড়া খেতে পারে না, বাট ইট ইজ নট হেলদি। তুমি ফুড খাও, বাট শুড বি ইন অপটিমাম টেম্পারেচার, ঠিক আছে? এখানে আরেকটা কথা আছে, দিস সর্ট অফ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ইট শর্ট ডিউরেটেড until and unless the gastric mucosa has suffered extensive damage. এই যে অ্যাকিউট ইনসাল্ট হলো, এই অ্যাকিউট ইনসাল্টটা কিন্তু শর্ট ডিউরেটেড। দেখা যাচ্ছে যে যদি একবার ইনসাল্ট হলো, তারপর পরই যদি এটা সোর্সটাকে উইথড্র হয়ে যায়, স্টমাক মে কম্পেনসেট, বাট যদি এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে যেয়ে থাকে, তাহলে the stomach become unable to compensate the mucosal damage. So that regarding the pathophysiology of the gastritis, something is that as we know, mucosal lining of the stomach normally protects it from the action of gastric juice. আমাদের যে গ্যাস্ট্রিক জুইস কন্টিনিউয়াস স্টমাক ওয়াল থেকে সিক্রেশন হচ্ছে, অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল ফর ডাইজেশন অফ দি ফুড স্টাফস দ্যাট উই টেকেন। বাট এই অ্যাসিড থেকে স্টমাকের মাস্কুলেচারকে প্রিভেন্ট করছে দিস মিউকোসাল ব্যারিয়ার মাইন্ডেড। তাহলে এই মিউকোসাল ব্যারিয়ারের কতটুকু ইম্পর্টেন্সই আমাদের শরীরে আছে, এটা আমরা হয়তো আমরা যারা মেডিকেল পারসন আমরা জানি, বাট নন মেডিকেল পারসনরা হয়তো এটা জানে না। তাহলে দিস মিউকোসাল ব্যারিয়ার ইজ প্রোটেক্টিং আওয়ার স্টমাক ফ্রম দি corrosive actions of the gastric acids. And mostly this mucosal barrier is composed of prostaglandins. Now, due to any cause that we have mentioned earlier, there may be the acute insult to the gastric mucosa. And when there is insult, this mucosal barrier become penetrated by the insulting agents. যখন when there is penetration, সেখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, and hydrochloric acid comes into contact with the mucosa. তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ওই যে গ্যাপ দিয়ে তোমার মিউকোসা ডিপ সারফেসে কন্ট্যাক্টে চলে আসছে, এবং দিস অ্যাসিডস মে ইনজুরি টু দি স্মল ভেসেলস। সাবমিউকোসাল লেয়ারে যে সমস্ত স্মল ভেসেলগুলো আছে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই স্মল ভেসেলগুলোকে ইনজুরি করছে, এবং অ্যাজ এ রেজাল্ট দেয়ার ডেভেলপস এডেমা, সামটাইমস মে বি হেমোরেজ অ্যান্ড পসিবলি আলসার ফর্মেশন। তাহলে দিস ইজ দি ওয়ে হাউ দি অ্যাকিউট ইনসাল্ট বিকাম গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? এনি রিজন তোমার মিউকোসাল ব্যারিয়ারটাকে ডিসরাপ্ট হচ্ছে হলে, ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাম ইনটু কন্ট্যাক্ট উইথ দি সাবমিউকোসাল লেয়ার, and usually there are some small vessels which become injured. As a result, there may be edema, hemorrhage, and possibly ulcer formation. Now, regarding the clinical manifestations, first of all, প্রথমে আমরা কী ধরনের সিমটম পাবো, যে এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট। এই এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। কখনো যদি একটু ফ্যাটি ফুড খাওয়া হয়ে থাকে, রিচ ফুড খাওয়া হয়ে থাকে, যদি আমরা বাইরে কোথাও খেয়ে থাকি, হরহামেশাই আমরা কিন্তু সাফার ফ্রম এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট। অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো, ক্রাম্পিং পেইন পাবো, ব্লিচিং পাবো, রিফ্লাক্স পাবো, সিভিয়ার নশিয়া অ্যান্ড ভমিটিং পাবো,
sometimes we may get the hematemesis and GI bleeding, sometimes may be the only manifestations. When contaminated food is the cause of gastritis, diarrhea will develop within 5 hours of ingestion. তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যখনই এই ধরনের একটা ইনসাল্টের সিচুয়েশনটা আসছে, গ্যাস্ট্রাইটিস সৃষ্টি হচ্ছে, ফার্স্ট অফ অল উই গেট দি অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। মানে আমরা ফিল করি যে আমাদের পেটটা ভালো নাই। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আমরা একটা অনেকগুলো জিনিসকে একসাথে করে বলি, অর্থাৎ আমাদের অ্যাবডোমেন ইজ নট ইন সাউন্ড মুড। সে কিছু খাওয়া অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, সে আমাদেরকে খুশি মনে কাজ করতে দিচ্ছে না, এরকম লাইক একটা সিমটম আসে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। অ্যাবডোমিনাল টেন্ডারনেস আসে, ক্রাম্প, সামটাইমস দেয়ার মে বি ক্রাম্পিং পেইন হয়, ব্লিচিং হয়, অর্থাৎ একটু পানি পানি মতো বমির মতো উঠতে থাকে, অনেক সময় রিফ্লাক্স হয়, সিভিয়ার নশিয়া হয়, ইভেন দেয়ার মে বি ভমিটিং হতে পারে, সামটাইমস ব্লিডিং হয়ে হেমাটোমেসিস হতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ক্রাম্পিং, ব্লিচিংটা না হয়ে শুধু ব্লিডিংটাও হতে পারে, যদি নাকি এটা ইনফেকশানটা বেশি হয়ে থাকে। ঠিক আছে? আর যদি কন্টামিনেটেড ফুডের জন্য যদি এই গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি দেয়ার মে বি সাবসিকুয়েন্ট টাইমে ডায়রিয়া হতে পারে। ইউজুয়ালি শান্ত 5 আওয়ার্স পরে, যে 5 to 6 আওয়ার্স পরে যে ডায়রিয়া হতে পারে। ওকে ফারহানা আফরোজ, তুমি কি শুনছো? ওকে, নাও আমরা এখন সিমটম পেলাম পেশেন্টের কাছে। পেশেন্ট এসে তোমার কাছে কমপ্লেন করলো যে এই ঘটনাগুলো। নাও আমাদেরকে এখন ডায়াগনোসিসে আসতে হবে। বিফোর এস্টাবলিশিং আওয়ার ডায়াগনোসিস, আমাদেরকে প্রথমে কি করতে হবে? হিস্ট্রি। হিয়ার হিস্ট্রি ইজ অ্যান ইম্পর্টেন্ট টুলস টু মেক এ ডায়াগনোসিস। তাহলে সেটা হিস্ট্রিটা কী ধরনের নিতে হবে? যে তাকে কাছ থেকে আমরা জানতে হবে সে রিসেন্ট কোনো খাওয়া দাওয়া, যেটা এটাকে স্টমাকের মিউকোসাকে ইনসাল্ট করে, এমন কোনো ফুড সে নিয়েছে কিনা। তার মেডিকেশানটা সে কী নিচ্ছে সেটা আমাদের খোঁজ দিতে হবে, কারণ আমরা জানি অ্যাসপিরিন, ডিজিটালিস, এনএসআইডি, স্টেরয়েড, এই টাইপের ড্রাগগুলো আমাদের মিউকোসাটাকে ইরিটেট করে। আর হচ্ছে অন্য কোনো অসুখের কিছু অংশ আছে কিনা তার শরীরে, যেখান থেকে গ্যাস্ট্রাইটিস হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের হিস্ট্রি থেকে বের করার চেষ্টা করতে হবে। আমাদের হিস্ট্রিতে দেখলাম যে হ্যাঁ, আমাদের সাজেস্টিভ কিছু জিনিস পেলাম। এরপরে ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, আমাদেরকে উই হ্যাভ অ্যান গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর আপার জিআই এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপি করলে আমরা মিউকোসাল ড্যামেজ যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। ইভেন আমরা ওখান থেকে একটা বায়োপসি ম্যাটেরিয়াল স্যাম্পল নিয়ে আমরা বায়োপসিও করতে পারি। ঠিক আছে? তাহলে এই গ্যাস্ট্রাইটিসের ডায়াগনোসিসটা মেনলি হিস্ট্রি, দেন জিআই এন্ডোস্কোপি, অ্যান্ড সামটাইমস উই মে নিড টু টেক এ স্যাম্পল ফর হিস্টোপ্যাথোলজি। নাও meanwhile we have established our diagnosis. জান্নাতুল ফেরদৌস, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, নাও এখন আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট। এই ডিজিজটা কিন্তু গ্যাস্ট্রাইটিসটা মোস্টলি মেডিকেল ম্যানেজমেন্ট। এখানে আমাদের দো ইট ইজ এ সার্জিক্যাল ডিজিজ, বাট এখানে আমাদের মেন স্ট্রে অফ ট্রিটমেন্ট ইজ মেডিকেল ম্যানেজমেন্ট। তো সেখানে মেডিকেল ম্যানেজমেন্টে আমরা কি দেই? ইউজুয়ালি আমরা অ্যান্টিএমিটিক, যেহেতু নশিয়া ভমিটিং আছে আমরা থাকে বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকে, আমরা এখানে একটা অ্যান্টিএমিটিক ড্রাগস লাইক ডমপেরিডনটা আমরা ফ্রিকোয়েন্টলি পছন্দ করি। ডমপেরিডনের এটা হচ্ছে ফার্মাকোলজি, কমার্শিয়াল নেমটা কিন্তু মোটিগার্ড, মোটিলোন, তারপরে তোমার এই যে ভেব, এই সমস্তগুলো কমার্শিয়াল অনেক নেম আছে যেটা কমনলি আমরা কিন্তু খেয়ে থাকি। তাহলে ডমপেরিডন ইজ ফ্রিকোয়েন্টলি ইজ এ চয়েস অফ ড্রাগ টু কন্ট্রোল দি নশিয়া অ্যান্ড ভমিটিং। তারপরে কি আসছে যে আমাদেরকে কিছু অ্যান্টাসিড টাইপ অফ ড্রাগ ইউজ করতে হবে, কারণ ওখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন আমার ড্যামেজড মিউকোসা দিয়ে যখন সাবমিউকোসা, মাস্কুলাস মিউকোসাকে হিট করছে, তখন উই নিড সাম অ্যান্টাসিড টাইপ অফ ড্রাগস টু নিউট্রালাইজ দ্যাট অ্যাসিডস। ঠিক আছে? যে অ্যাসিডটা তোমার মিউকোসাকে ড্যামেজ করছে, ওই অ্যাসিডটাকে নিউট্রাল করার জন্য ইউ নিড সাম অ্যান্টাসিডস। অর্থাৎ অ্যান্টাসিডটা আমরা কী ধরনের জিনিস কয়টা পেতে পারি? একটা হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট পেতে পারি,
যেমন রেনিটিডিন, ফেমোটিডিন, ঠিক আছে, এই জাতীয় যে সমস্ত ড্রাগগুলো আছে, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটরস, এইগুলো দিলে আমরা এটা ওখানে একটা অ্যান্টি আলসার অ্যাক্টিভিটি আমরা পাবো। ইভেন উই মে হ্যাভ টু চয়েস সাম লিকুইড অ্যান্টাসিডস। ওকে, আচ্ছা, ইফ ইনজেকশন অফ NSAID is a problem, a prostaglandin E analog may be prescribed to protect the stomach and mucosa and inhibits the gastric secretion. ওকে, তাহলে যদি আমরা বুঝি যে NSAIDটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে মূল স্টেম থাকবে আমাদেরকে তোমার পিপিআই টাইপ অফ ড্রাগস, প্রোটন পাম্প ইনহিবিটর টাইপস অফ ড্রাগস। তাহলে আমরা কি ডমপেরিডন দিচ্ছি, অ্যান্টাসিডস দিচ্ছি, সামটাইম লিকুইড অ্যান্টাসিড দিচ্ছি। ওকে, তাহলে এটা দিয়ে আমরা তোমাকে, হ্যাঁ বলো, কিছু বলবে? স্যার লিকুইড অ্যান্টাসিড আর ট্যাবলেট অ্যান্টাসিডের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে লিকুইড অ্যান্টাসিডটা কুইক অ্যাকশন করে, আর ট্যাবলেটটা হচ্ছে ওটা তোমাকে ডিজলভ হতে হবে, হয়ে দেন অ্যাকশন করবে, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। তারপর আরেকটুখানি কনভিনিয়েন্স আছে যে ট্যাবলেট অ্যান্টাসিডটা তুমি পকেটে করে নিয়ে ব্যাগে করে নিয়ে যেতে পারো এখানে ওখানে, ইজি টু কনভে, বাট লিকুইড অ্যান্টাসিডটা বোতল তোমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে, এই একটা ডিজাস্টিং ব্যাপার আর কি, এছাড়া আর কিছু না। অ্যাকশন ইজ দি সেম। আচ্ছা, নাও এর বাইরে আমরা যে ড্রাগ থেরাপি দিলাম ফর গ্যাস্ট্রাইটিস, এর বাইরে আমাদেরকে পেশেন্টকে কিছু সাজেশন করতে হবে। আনটিল আর আনলেস সে যদি তার এই কমন অ্যাডভাইসগুলো ফলো না করে, তাহলে ড্রাগটা কিন্তু অ্যাট টাইমস উইল বি লেস ইফেক্টিভ অথবা ইনইফেক্টিভ। সেটা কি? ইনিশিয়ালি ফুড অ্যান্ড ফ্লুইডস আর উইথহেল্ড আনটিল মিউকোসা নশিয়া অ্যান্ড ভমিটিং সাবসাইডস। যখন প্রথমে দেখছো যে পেশেন্টটা খুব তোমার কাছে নশিয়া অ্যান্ড ভমিটিং নিয়ে এসছে, ওই সময় যদি তাকে তুমি খাওয়া দাও, ফ্লুইড দাও, তাহলে কি হবে? এটাকে কি নশিয়া ভমিটিংটা কমানো মুশকিল হবে, যদিও তুমি ওষুধ দিয়েছো। সো তাহলে ফর দি সাম টাইম সেটা নশিয়া অ্যান্ড ভমিটিংটা ওষুধের সাবসাইড না করা পর্যন্ত তুমি তাকে ফুড এবং ফ্লুইডটা একটু রেস্ট্রিক্ট করো। ইফ নেসেসারি ইউ হ্যাভ দ্য অপশান টু ইউজ IV ফ্লুইডস অলসো, বাট তুমি নশিয়া ভমিটিংটা কন্ট্রোল না হওয়া পর্যন্ত ইউ শুড হ্যাভ টু উইথহেল্ড দি ফুডস অ্যান্ড ফ্লুইডস। ওকে, আচ্ছা, তারপরে ওয়ান্স দি ক্লায়েন্ট টলারেটস ফুড, দি ডায়েট ইনক্লুডস ডিফারেন্সিয়েটেড টি, জিলাটিন, টোস্ট অ্যান্ড সিম্পল ব্লান্ড ফুডস। এরপরে যখন দেখবা যে আস্তে আস্তে পেশেন্ট তোমার ডায়েটটাকে অ্যাকোমোডেট করতে পারছে, তখন তাকে লাইট ডায়েট দেবো। এক কথায় আমরা বলবো যে লাইট ডায়েট দেবো। হোয়াট ডু ইউ মিন বাই লাইট ডায়েট? যে ডায়েটটা খেলে ইজিলি ডাইজেস্ট করতে পারে। আমরা এই সময় যদি পেশেন্টকে যদি আমরা বিরিয়ানি ভাত খেতে দেই, পোলাও ভাত খেতে দেই, ইজ ইট এ লাইট ডায়েট? নেভার, এটা তো হেভি ডায়েট। খুব সুন্দর করে হাঁসের মাংস, গরুর মাংস রান্না করা আছে, এটা যদি তাকে দেই, সে অবশ্যই টলারেট করতে পারবে না। সো তাকে এই সময় আমাকে লাইট ডায়েট দিতে হবে, হুইচ ইজ ইজিলি ডাইজেস্টেবল। আর কি করতে হবে? দি পেশেন্ট শুড অ্যাভয়েড স্পাইসেস ফুডস, ক্যাফিন অ্যান্ড লার্জ অ্যান্ড হেভি মিলস। তাহলে পেশেন্টকে বলতে হবে তুমি মশলাযুক্ত খাদ্য খাবে না, যেটা আমি আগে বললাম, বিরিয়ানি, পোলাও, এগুলো খাবে না। তারপরে ক্যাফিন জাতীয় খাদ্যটাকে অ্যাভয়েড করো, এবং একবারে খুব বেশি লার্জ অ্যান্ড হেভি মিলটা তুমি নেবে না, স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিল নেবে। তাহলে ইজিলি ডাইজেস্টেবল ফুড দিতে হবে, তাকে স্মল এবং ফ্রিকোয়েন্ট মিলে দিতে হবে, তারপরে তোমাকে স্পাইসেস ফুডটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ইন দি কন্টিনিউড অ্যাবসেন্স অফ নশিয়া, ভমিটিং অ্যান্ড ব্লোটিং, দি ক্লায়েন্ট ক্যান স্লোলি রিটার্ন টু এ নর্মাল ডায়েট। তাহলে যখন আমার পেশেন্টের কন্ডিশনটা ইমপ্রুভ করছে, তখন আস্তে আস্তে আমরা পেশেন্টটাকে নর্মাল ডায়েটে ব্যাক করাবো।